দর্শক, আসলে আমরা আছি, আপনারা জানেন যে দেশ জুড়ে যে আলোচিত ঘটনা এমভি আবদুল্লাহ যে জিম্মি জাহাজ, এবং সেখান থেকে নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে আপনি গতকাল দেখেছেন যে তারা আসলে দেশে ফিরেছে, যারা নাবিকরা যে সেখানে আটকা ছিল। আমরা আজকে সেই দিকে যাব না, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে ৩৩ দিন তারা আসলে জিম্মি দশায় ছিলেন, সেই ৩৩ দিন আসলে কেমন কেটেছে এবং আসলে তারা কী ধরনের উৎকণ্ঠার মধ্যে ছিল, কিংবা কী ধরনের ভয়ভীতির মধ্যে ছিল, কিংবা তাদের সঙ্গে আসলে কী কী ঘটেছে সেগুলো শুনবার জন্য সেখানকার যিনি প্রকৌশলী আছেন তার বাড়িতে আমরা এসেছি। তিনি আজকে নওগাঁর বাড়িতে এসেছেন, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই। ৩৩ দিনের একটা জিম্মি দশা, অনেক দীর্ঘ একটা সময়। আমরা একটু জানতে চাই যে আসলে কিভাবে কাটলো, কি কি হলো আপনাদের সঙ্গে, কতটা উৎকণ্ঠায় ছিলেন আপনারা? ধন্যবাদ বাংলাদেশের সকল জাতিকে, যে আমাদের এই দুঃসময়ে আপনাদের বা সকলের একান্ত দোয়া ছিল আমাদের জন্য, আমাদের মা বাবাদের দোয়া ছিল। এই কারণে আমরা এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সুস্থভাবে সবাই ফিরে আসতে পেরেছি। এই জন্য আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, এবং এর পরবর্তীতে আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার প্রধান ওনাদের একান্তই আন্তরিক পরিশ্রমের মাধ্যমে এবং উদ্যোগের মাধ্যমে এত অল্প সময়ের মধ্যে পরিস্থিতিটা নিরাপদভাবে ম্যানেজ করা সম্ভব হয়েছে। নর্মালি এই জাতীয় সিচুয়েশন মিনিমাম 3 মান্থস থেকে এটা 9 মান্থস বা 1 ইয়ার এরকমও সময় লেগে যায়, এরকমও মানে রিসেন্টলি রেকর্ড আছে। তো আমাদের KSRM শিপিং তাদের বলবো যে অক্লান্ত নিষ্ঠার কারণে এবং উদ্যোগের কারণে ওনারা সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পেরেছেন। এই কারণে আমরা অল্প সময় 33 ডেজ টোটাল, বা 1 মাস হয়তো বলা যায়, 33 ডেজে আমরা এখান থেকে সুস্থভাবে রেস্কিউ হতে পেরেছি। আর আপনার আরেকটি প্রশ্ন ছিল যে সময়গুলো কেমন কেটেছে বা এরকম। তো আমাদের সিম্যান প্রফেশনে আমরা যারা মেরিনার আছি, এই জাতীয় আর্মস বা এই জাতীয় দস্যুদের সম্মুখে আমাদের উপস্থিত হতে হবে, বা তাদের এই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে, এই জাতীয় ট্রেনিং আমাদের নেওয়া থাকে না। আমাদের প্রফেশনে এটা সেটেলমেন্টও না, যে না এই ধরনের কখনো ফেস করতে হইতে পারে। তো এই দস্যুগুলো এরা আসলে আমাদের প্রথমে যখন এসেছিল জাহাজে অ্যাটাক করতে, আমরা বুঝে উঠি না যে আসলে তারা কি উদ্দেশ্য, হোয়াটস দেয়ার ইন্টেনশন। তারা কি আমাদেরকে মেরে ফেলতে চায়, বা আমাদেরকে, কারণ এই সময় হুতি বিদ্রোহ চলছে, আবার এদিকে সোমালিয়ার জোনে তাদের পাইরেটসদের কিছু রোবারি জাতীয় চলছে, ইসরায়েলের বিভিন্ন জাতীয় মানে চলছে, ইরানের সঙ্গে তাদের একটা যুদ্ধ চলছে, ওই সময় চলছিল। তো আমরা প্রথমে বুঝে উঠতে পারি নাই যে হোয়াটস দেয়ার ইন্টেনশন। এই কারণে প্রথমে আমরা কান্নাকাটির একটা রোল পড়ে যায় সবার মধ্যেই, বিশেষ করে আমি প্রধান প্রকৌশলী আবদুল্লাহ জাহাজের। তো আমি মানে তাদের একজন সিনিয়র নেতৃত্ব থাকবার পরেও দেখলাম যে আমার প্রেশার মানে একদম ফল হয়ে নিজে অসুস্থ হবার পথে। তো এরকম পরিস্থিতিতে ধৈর্য ধরার মতো আসলে কোনো মানে সুযোগ নেই, কারণ এনি সময় যে তারা যে ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে ছিল, যে সবসময় তাদের যেমন আগ্নেয়াস্ত্রগুলো, আমি এগুলোর নাম জানি না, বিভিন্ন মিডিয়াতে শোনা যায় যে এগুলো AK-47, আসলে AK-47 পুরান মডেলে, ওগুলো নতুন ভার্সন আর কি তারা ইউজ করে। তারপরে মেশিন গান, আরও এই জাতীয় অস্ত্র তারা নিয়ে যখন আসলো, তখন আমরা বুঝে উঠছি না যে এরা কি আমাদেরকে মেরে ফেলবে, নাকি আমাদের জিম্মি করে নিয়ে গিয়ে ওই কোনো যুদ্ধের কাজে, অন্য কোনো যুদ্ধের কাজে আমাদেরকে জিম্মি করছে, নাকি আমাদের জাহাজটাই সহ আমাদেরকে মানে পুরো উড়িয়ে দিবে। এবং তারা ইংলিশ কমিউনিকেশন, যে কয়েকজন রোবারি করেছে, ইংলিশ কমিউনিকেশন তারা পারছিল না। তারা জাস্ট অনলি আর্মস দিয়ে আমাদেরকে ভয় দেখাতো এবং বলতো যে তাদের মানে অর্ডার যেটা সেটা ফলো করতে হবে। দু একটা ওয়ার্ড তারা মানে কমনলি বলে আসছে।
তো এমনিতে আপনার খাবার দাবার বা অন্য কোনো বিষয়ে কোনো কষ্ট দেওয়া কিংবা হচ্ছে সরাসরি আপনার সঙ্গে কথা হয়েছে কিংবা আপনি সেই হুমকির মুখে পড়েছেন, স্পেসিফিক কোনো দিনের কথা মনে পড়ে কিনা আপনার? না, স্পেসিফিক আমি ঠিক আছে এক্ষেত্রে বলা যায়, যেমন ওটা সম্ভবত 5th ডে, এই দিন ইটালির ইউরোপিয়ান ইউনিয়নের একটা নেভাল শিপ, ওটা ইটালির আর্মস দ্বারা, ওই যে সোলজার দ্বারা ওটা সন্নিবেশিত, ওরা তাদের নেভাল শিপ 2টা নিয়ে এসেছিল এবং তাদের সঙ্গে ওই আকাশেও হেলিকপ্টার অ্যাটাকের তারা ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল। ওই দিন জলদস্যুরা, আমরা তখন সোমালিয়া কোস্টের মধ্যে আছি, তো ওই দিন জলদস্যুরা তারা বুঝতে পেরেছিল কোনোভাবে হয়তো একটা অ্যাটাক হবে আজকে, কারণ তার আগের দিন রাত থেকেই তারা ওই যে হেলিকপ্টার দিয়ে বা ওই যে তাদের ছোট ড্রোন দিয়ে তারা জাহাজটা মনিটর করছিল প্রায় 24 আওয়ার্স বিফোর থেকে। তো সেই দিন রাতে 8টা বা 9টা হবে লোকাল টাইমে। তো এইরকম সময় আচ্ছা তাদের ওই ড্রোনগুলো আমাদের জাহাজের 2 পাশে মানে 3-4টা ড্রোন উপর দিয়ে যে ছেকে ধরেছে আর কি, এবং ওই তাদের ওই নেভাল শিপগুলো এটা আমাদেরকে ছেকে ধরেছে। তো এরা তো বুঝতে পারছিল যে সামথিং অপারেশন ঘটতে যাচ্ছে, তো আমাদেরকে ক্যাপ্টেনকে দিয়ে বারবার তারা ওদেরকে বলানোর চেষ্টা করছে, বা আমরা বলে যাচ্ছিলাম আর কি, যারা আমাদের নেভিগেশন ডিপার্টমেন্টের যা ইনচার্জ থাকেন ক্যাপ্টেন সাহেব, তো উনি বলে যাচ্ছেন যে আপনারা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনারা চলে যান, দূরে চলে যান, ইউ গো অ্যাওয়ে। কিন্তু তারা আসলে ওই সময় কোনো মানে আমাদের মানে কথা শোনার অর্ডারে নাই, তারা ফুল প্রিপারেশন যে টুডে দে উইল ডু সামথিং, মানে রেস্কিউ আর কি। কারণ আসলে এগুলো অর্ডার আসে কি, এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর ইন্টারন্যাশনাল টেররিস্ট অ্যাক্টিভিজম থাকে, তাদের মাধ্যমে অর্ডারগুলো আসে। ওই চ্যানেলে তারা অর্ডারটা নিয়ে এসেছে যে ঠিক আছে আজকে তারা একটা রেস্কিউ অপারেশন করতে যাবে, এবং এরাও যখন বুঝতে পেরেছে সামথিং উইল হ্যাপেন টুডে নাইট, তো আমাদের 23 জন নাবিককে আমাদের যে ব্রিজে জিম্মি করে নিয়ে প্রায় ওদেরও ওই সময় অনেক আর্মসধারী জাহাজ অলরেডি চলে এসেছিল, তো তারা ওই 40-45 হয়তো আমাদের মানে সারাউন্ডিংসে ঘিরে ধরেছে আর কি, যে তাদের টার্গেট হচ্ছে ইন্টেনশন হচ্ছে যে ইফ দে ওয়ান ডাই দে কিল আস টু, এইরকম তারা একটা মানে নিয়েছিল। প্রথমে আমরা হয়তো জিনিসটা বুঝে উঠি না, মানে বুঝে ঠিক না, সিরিয়াসনেসটা আমরা উপলব্ধি করতে পারি নাই। তো নেভির শিপগুলো একদম আমাদের প্রায় হাফ মাইলের নটিক্যাল মাইলের কাছাকাছি চলে এসেছে, এবং তারা ওদের এই ভিএসএফ থেকে জোরে জোরে সাউন্ড অ্যানাউন্স করছে যে তোমরা স্যালেন্ডার করো, অথবা ওই দিন 5 মিনিটস 10 মিনিটস এইরকম কাউন্টডাউন শুরু করেছে আর কি, যে ওই দিন 5 মিনিটস পর্যন্ত, তারপর থেকে আমরা মানে স্টপ করতে পেরেছিলাম, তারা শুরু করে 30 মিনিটস থেকে। তো এদের ওটা আমাদের প্রায় প্রত্যেকেরই ওই কারো মাথায়, কারো মানে বুকে এরকম ওদের ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো নিয়ে এরাও পুরো অ্যাটেম্প নিয়ে বসে রয়েছে, কারণ তাদের এখানে জানের রিস্ক আসলে। আর ওদের সম্ভবত ওই সময় প্রায় 60-65 পাইরেটস ওই সময় আমাদের সঙ্গে ছিল। তো আমরা তখন কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তো আমাদের ক্যাপ্টেন সাহেব তখন আমাদের এসআর শিপিংয়ের সিইও মেহরুল হাসান, ওনাকে ইমিডিয়েট ফোন দিলেন, দিয়ে বললেন যে এইরকম একটা সিচুয়েশন ঘটতে যাচ্ছে, আর ডু সামথিং, যা তারা নেভাল এরা আর আমাদের কোনো অর্ডার শুনছে না এখন। স্যার সঙ্গে সঙ্গে মানে আমাদের অফিস থেকে সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা পরে জানতে পেরেছি আর কি, যে গতকাল জানতে পেরেছি যে পররাষ্ট্রমন্ত্রী সাহেবের সঙ্গে যোগাযোগ করেছেন, ওনারা নেভাল হেডকোয়ার্টারে দিয়ে বাংলাদেশ সরকারের মাধ্যমে আন্তর্জাতিক ইউএন মিশনের ওদের হেডকোয়ার্টারে জানাইছে যে ইমিডিয়েটলি তোমরা এখান থেকে চলে যাও, তাছাড়া আমাদের ক্রুদেরকে এখান থেকে মানে ফিরে আনা যাবে না, মানে লাইভ আর কি, এরকম অ্যাটেম্প তারা নিয়েছিল। এখন ওই সময় হয় কি যে আমি তো মানে আমাদের না, আমি মোটামুটি সবাই আমরা ছেড়ে দিয়েছিলাম যে আজকে আমাদের সব শেষ, হয়তো 2-1 বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। আর বাংলাদেশি সেই সবাই তো ওই কোরআনের আয়াতটা এটা সেটা তো আছে, তো দোয়া দরজ আমাদের মধ্যে পুরো দমে চলছে আর কি, যে মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। ওটা সবচাইতে একটা ভয়ঙ্কর মানে রাত গিয়েছে।
তো যাই হোক বাংলাদেশ থেকে যখন অর্ডারটা তাদের কাছে মানে আসলো আর গেছে আর কি, তারপর আস্তে আস্তে ওরা ওদের নেভি শিপগুলো সরাই নিয়েছে, তাদের টল হেলিকপ্টার যেগুলো ছিল সেগুলো সরাই নিয়েছে, ড্রোন টোনগুলো সরাই নিয়েছে। প্রায় সারা রাত আস্তে আস্তে যাওয়ার পরে রাতে তারা ওটা মনিটর করেছে যে না তারা অ্যাপ্রোচ করছে না। ওরাও ভয়ে ছিল যে দেখা গেল 2-4 ঘন্টা হয়তো অ্যাটাকের মুডে আছে, তারপরে হয়তো আবার তারা ব্যাক করতে পারে, মানে ভোর সকাল হয়ে গেল, তারপরে আর ওরাও দেখলো যে না ওরা চলে গেছে। আমাদের তখন বললো যে না ঠিক আছে তোমাদের আমরা আর হার্ম করব না, আমরা উই আর সেভ, ইউর লাইফ ইজ সেভ। ওকে ফাইন। আমরা হচ্ছে যে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা দেখলাম যে হেলিকপ্টারে করে একটা বস্তা ফেলা হচ্ছিল আর কি, একদিন আপনাদের একটা ফুটেজে দেখলাম আর কি। তো এটি আসলে জানার ইচ্ছা যে বলা হচ্ছিল যে টাকার বস্তা ফেলা হচ্ছে বা এরকম কিছু, আসলে এটা কি হচ্ছিল আসলে সেই সময় একটু যদি বলতেন। ওইটা আমাদের যেদিন আমরা রেস্কিউ পাই সেই দিনের আগের দিনের বেলার ঘটনা আর কি। তো আমাদের তার আগের দিনের রাতে থেকেই আমাদের আবার ওই যে আগের মতো সবাইকে এক জায়গায় বন্দি করে রেখে আর্মস্টার্ম যে মানে জাস্ট যে মানে পাহারা দিয়ে তারা রাখছিল, বাট রিজনটা তারা কিছু বলে না। তারপরে দিনের বেলা আমাদের উপরে অর্ডার আসলো যে তোমরা আমাদের অ্যাকোমোডেশনের সামনে যে হ্যাচটা আছে কার্গো হ্যাচ, এটার সামনে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমরা দাঁড়ালাম প্রথমে সানলাইট অপোজিটে, বললো না তোমরা এই সাইডে দাঁড়াও সানলাইট ফেসিং। তারপরে ঠিক আছে, ওটা হেলিকপ্টার না, ওটা হচ্ছে ওই আপনার সি ফ্লাইং প্লেন বলা যায়, মানে ওটা সিতেও ল্যান্ড করতে পারে আর কি ওই প্লেনটা। ওটা নিয়ে দেখলাম যে সারাউন্ডিংসে তারা বেশ কয়েকটা রাউন্ড দিচ্ছিল আর কি। তো এর মধ্যে হয়তো ওই জাতীয় কিছু আমরা মুভমেন্ট হয়তো দেখেছি, বা ওই যে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল তো সানলাইট টিয়েতে, আর আমরা অ্যাটেনশনটা ছিল না আসলে। যে তো পরবর্তীতে মিডিয়াতে আমরা দেখলাম যে ওটা ওই জাতীয় কিছু র্যামসাম জাতীয় কিছু তাদের সঙ্গে মানে লেনদেন হয়েছে, বাট আমরা কোনো এটার সঙ্গে মানে কিছুতেই মানে ইনভলভ না, বাট ফিজিক্যালি কিছু মানে দেখতেও পাই না যে হোয়াট ইজ গোয়িং অন। পরবর্তীতে আমাদের বললো যে ঠিক আছে তোমরা ইউ আর ফ্রি, ইউ গো টু অ্যাকোমোডেশন। আমরা ভিতরে চলে আসলাম। সেদিন রাতে আমাদেরকে মানে তারা আস্তে আস্তে তারা চলে যেতে শুরু করেছিল, বাট মানে কি হয়েছে বিষয়ে আমরাও আননোন। বুঝতে পেরেছি। আসলে আপনারা শুনছিলেন যে একদমই দগদগে সেই স্মৃতিগুলো, সেই 33 দিনের যে ঘটনা সেটি শুনছিলেন। আমরা এই 33 দিন যে বন্দী ছিলেন এই সময়ের মধ্যে আসলে বারবারই আপনাদের পরিবারের কাছে এসেছি, বিভিন্ন গণমাধ্যম এসেছে, খোঁজখবর নিয়েছে। সেই সময়কার মুভমেন্ট আমরা দেখেছি যে তারা বেশ আতঙ্কিত ছিল, শঙ্কিত ছিল আপনারা আসলে ফিরবেন কিনা। আমরা যেহেতু আজকে আপনার স্ত্রী এখানে উপস্থিত আছেন, আমরা একটু শুনতে চাই যে এখন আসলে কেমন লাগছে এবং সেই সময়টাতে আসলে কি ভেবেছিলেন। জি ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে এবং KSRM এসআর শিপিং এর সিইও স্যার এবং শাহরিয়ার জাহান রাহাত স্যারকে ওনার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এরকম একটা সিচুয়েশন থেকে ভালোভাবে প্রত্যেক নাবিক সুস্থভাবে বাসায় ফিরেছেন। আমার হাজবেন্ডও বাসায় ফিরেছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে কেমন লাগছিল, মনে করেছিলেন ফিরবে বা আল্লাহর উপর ভরসা ছিল যে ফিরতে পারে হয়তো বা, এটাই আর কি, আল্লাহর উপর ভরসা ছিল আমার। অবশ্যই তাই, সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল, সেটি তিনি বললেন। এই পরিবারগুলো আসলে এখন যেটি সবচাইতে বড় চাওয়া সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে নৌ রুট আছে আসলে সেই নৌ রুট নিরাপদ হোক। যারা আসলে প্রতিনিয়ত সেই রুট দিয়ে চলাফেরা করে তারা যাতে করে এই ধরনের ঘটনার মুখোমুখি না হন কিংবা এই ধরনের ঝুঁকি কিংবা ঝামেলার মুখোমুখি না হন, সেটি হচ্ছে এই পরিবারগুলোর এখন প্রধান প্রত্যাশা। এই ছিল মোটামুটি নওগাঁ থেকে সবশেষ।